ধানমন্ডির যে ৩২ নম্বর বাড়িটা, এই বাড়িটা যদি পাবলিক টয়লেট করতে পারেন, এর দায়ভার সম্পূর্ণ এই খরচটা আমি বহন করব। যদি কেউ করতে পারেন, এই ৩২ নম্বর বাড়িটা যদি পাবলিক টয়লেট করতে পারেন, আমি এর সম্পূর্ণ ব্যয়বহু বহন করব ইনশাআল্লাহ, যদি করতে পারেন কেউ। জয় সাহেব কি জানে না ওনার মায়ের সৃষ্টি এগুলো? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে পুলিশরা পালিয়ে গেছে, যারা আওয়ামী লীগের দোষর ছিল স্যার তারাও পালিয়ে গেছে। তার মানে কি ওরা জানে যে ওরা কতটুকু অপরাধ করেছে। যে লোকটা এই কান ধরে উঠবাস করানো হয়েছে সে ছিল সাবেক ছাত্রলীগ সভাপতি আপনার এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, নাম হচ্ছে মাহিদুল। যে হুজুরটা ছিল কান ধরে উঠবাস করানো হয়েছে, ওই যে মানিক যে ছিল, যে দর্শনের যে আসামি, তার সহযোগী বা এই যুক্ত কারণে তাকে বহিষ্কার করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। দেলার হোসেন সাইদিকে চিনলেন না, যাকে সারা বিশ্বের মানুষ চিনে, সারা বিশ্বের মানুষ সম্মান করে, উনাকে বানিয়ে দিলেন রাজাকার। খালেদা জিয়া এত বছর ওনার বাসভবনে ছিলেন, ক্ষমতার বলে উনাকে বাড়ি থেকে উচ্ছেদ করে দিলেন এক নোটিশে। এরপরে দেখেন ডক্টর ইউনূস নোবেলের শান্তি পুরস্কার পেলেন, হাসিনা বললেন না উনি শান্তি পুরস্কার পেল, আমি কেন পেলাম না? এই যে হিংসার কারণ, এর কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। মানুষের মনের যে ক্ষোভ, এই পুরো ক্ষোভ শেখ হাসিনার কারণে শেখ মুজিবের মূর্তির উপরে যাই পড়েছে। তাহলে আমাদের দেশের রাজনীতিবিদরা কিরকম? উনাদের কোনো দেশপ্রেম নাই। ক্ষমতার জন্য এত মানুষ হত্যা করেছেন, হেফাজতে ইসলামের এত নিরীহ সন্তানদেরকে উনি হত্যা করেছেন, যার কোনো হিসাব নাই। কেন উনাদেরকে হত্যা করেছেন? কি দোষ ছিল ছেলেদের? ছেলেরা কি ক্ষমতার জন্য কি ছিল? ওনারা দাবি দাওয়া তুলেছেন, এই জন্য ওরা গিয়েছে, কিন্তু ওনার তো কোনো দোষ ছিল না। জি, ধন্যবাদ আমরা সবাইকে। ধন্যবাদ আপনাকে। রনি খান। ধন্যবাদ মনির ভাই সহ সকল আলোচককে আমার সালাম, আসসালামু আলাইকুম। এই আমরা যে ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী যে ব্যানারে যে আজকে দেশ স্বাধীন হয়েছে, আমরা এই বৈষম্য আর বাংলাদেশে চাই না। জানি না আমার কথাটা কোন ভাবে নিবেন। দেখেন এখানে সালমান এফ রহমান, আনিসুল হক, তারা যে অপরাধী তাতে বিন্দু পরিমাণ 0% কারো সন্দেহ নাই। তাদের এই সুষ্ঠু বিচার হোক, সেটা আমরা চাই। কিন্তু আমরা এটা ভুলে যাব না, এখানে যে বিচার হচ্ছে এখন, এখানে বহির্বিশ্ব সহ প্রত্যেকটা দেশের নজর আছে। এখানে আমরা বিচার বহির্ভূত কোনো যেন বিচার আইন লঙ্ঘন না হয়, সেটাও আমি যে নুরুজ্জামান স্যার আছে তিনি একটু বলবেন যে এখানে তাদের উকিলকে দাঁড়ানো দেওয়া হয় নাই। আমরা তো জানি তারা অপরাধী, অবশ্যই তাদের অপরাধের শাস্তি পাবে, কিন্তু এটা ঠিক হয় নাই। এটা কিন্তু আমাদের যে বৈষম্যর কথা ছিল, সে বৈষম্য যদি আবার আমরা তৈরি করি, সে খুনি অপরাধী হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, অবশ্যই এখানে তাদের উকিলদেরকে যে দাঁড়ানোর দেওয়া হয় না, এটাও কিন্তু একটা আইন বহির্ভূত হয়ে যায়। ঠিক আছে। আর একটা কথা বলি যে কালকে যে এই 15 আগস্টে যেখানে আপনার হয়েছে, এখানে আমরা হয়তো অনেকে এই বিষয়টা নুরুজ্জামান ভাই জানে কিনা, ওইখানে যে লোকটা এই কান ধরে উঠবাস করানো হয়েছে, হয়তো অনেকে মনে করতেছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে এরকম করে তাদের মোবাইল চেক করা বা তাদের এই যে কানে ধরে উঠবাস, অবশ্যই আমরা এটা করি না, সাপোর্ট করি না। কিন্তু সে ছিল জানা আছে কিনা, সে ছিল সাবেক ছাত্রলীগ সভাপতি আপনার এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, নাম হচ্ছে মাহিদুল। যে হুজুরটা ছিল কান ধরে উঠবাস করানো হয়েছে, ওই যে মানিক যে ছিল, যে দর্শনের যে আসামি, তার সহযোগী বা এই যুক্ত কারণে তাকে বহিষ্কার করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আমরা হয়তো অনেকে মনে করছি যে হুজুরদের এইরকম করে কান ধরে উঠবাস করাইতেছে, এটা ঠিক না। আর একজন ছিল হইলাম এই মিরাদুল, তিনিও ওই সময়ই ওই দর্শনের যে হিসাবে তাকেও বহিষ্কার করা হয়েছিল। অতএব আমরা এরকম ভাবে না দেখে বিষয়টা জানা উচিত যে কি কারণে তাদেরকে ওইভাবে বেইজ্জতি করা হইলো। কিন্তু আমরা এটা সমর্থন করি না। তারপরেও বলি যে এই দুইজন যে কালকে যে দুইটা ঘটনা, যাকে এই যে অর্ধবস্ত্র করা হয়েছে বা কান ধরে উঠবাস করানো হয়েছে, এটা অবশ্যই জানা উচিত যে তারা আসলেই এই ছাত্রলীগের সভাপতি ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাহিদুল, আর একজন হচ্ছে রমিদুল, এই দুইজন। ধন্যবাদ মনির ভাই। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে মনির ভাই? জি, শুনতে পাচ্ছি, বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনারেবল গেস্ট, আসলে কথা বলার ইচ্ছে ছিল না, বাট ফেসবুক পোস্ট দেখতেছি যে অনেক গুজবের ছড়াছড়ি, সো সেই জন্য আসলে কথা বলা। নাজিবুল আকবর ভাই হয়তো আমাকে চিনবেন, ওনার সাথে অনেকবার অনেক টক শোতে কথা হয়েছে। স্যার আপনার কাছে দুই একটা প্রশ্ন।
আহ, এখন ফেসবুকে দেখতেছি খুবই মায়া কান্নার ছড়াছড়ি। মানে ওই যে 32 নম্বরে একজন মানুষ উলঙ্গ করা হয়েছে, মানে প্যান্ট শার্ট খুলে নেওয়া হয়েছে, একটা হুজুরকে কান ধরে উঠবোস করা হয়েছে সেই প্রসঙ্গে। আচ্ছা, যখন আলেম সমাজকে পা উপর করে দিয়ে মাথা নিচু করে দিয়ে পিটানো হতো ডিবি কার্যালয়ে, তখন এই মায়া কান্নাগুলো কোথায় ছিল? আয়না করে মানুষকে বন্দি করে রেখে অমানবিক নির্যাতন করা হয়েছে, তখন আমার এই ভাইগুলার এই মায়া কান্নাগুলো কোথায় ছিল? জয় সাহেব ইউনাইটেড স্টেটে বসে মানে অনেক কিছু বলতেছে, অনেক অনেক মানে ইমোশনাল বক্তব্য দিচ্ছে। আচ্ছা, উনি কি জানে না ওনার মাঝে আয়নাগর সৃষ্টি করেছে? এখন পর্যন্ত 165 জন নিখোঁজ আছে, কত মানুষকে গুম করা হয়েছে। এই যে গোলাম আজমের ছেলে আজমির আজম, উনি 10 বছর পরে এসে দেখে ওনার ওয়াইফটা নাই, ওনার ওয়াইফ আরেকজনকে বিয়ে করে ফেলেছে। এই যে মানুষের জীবনটা নষ্ট করলো, এই যে ওনার ওনার পরিবারটাকে ধ্বংস করে দিল, এই দায়ভার কে নিবে? জয় সাহেব কি জানে না ওনার মায়ের সৃষ্টি এগুলো? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে পুলিশরা পালিয়ে গেছে। যারা আওয়ামী লীগের দোষর ছিল স্যার, তারাও পালিয়ে গেছে। তার মানে কি ওরা জানে যে ওরা কতটুকু অপরাধ করেছে? ওরা দেশে থাকলে ওদেরকে সারা জীবন জেলে থাকতে হবে, না হয় ফাঁসির রায় হয়ে যাবে, সেজন্য ওরাও কি করছে? পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে আমি যতটুকু স্টাডি করেছি স্যার, এখন পর্যন্ত পাই নাই কোন স্বৈরা শাসক আবার ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগের অনেক মানুষ এখন দেখতেছি আপনার মতো যারা আওয়ামী লীগকে খুব বেশি ভালোবাসে, হ্যাঁ ইন্ডিয়ার মোদি সাহেব অনেক কিছু করবে, হ্যান করবে, তেন করবে, আর্মি নামাই দিবে। ভাই পৃথিবীর ইতিহাসে মিথ্যা হয়ে যাবে যদি স্বৈরা শাসক আবার ক্ষমতায় আসে। ছাত্ররা যেমন পৃথিবীর ইতিহাসে কোথাও হারেনি, জি স্বৈরা শাসক আবার ক্ষমতায় আসেনি। এবং লাস্ট একটা কথা বলে যাব, আপনি যখন যুদ্ধ অপরাধীর নামে মানুষগুলোকে ফাঁসি দিচ্ছেন, ওকে ফাইন, আপনার আপনার পথের কাঁটা সরিয়ে দিচ্ছেন। মানুষের লাশবাহী গাড়িতে জুতা নিক্ষেপ করলো, মানুষটাকে আমাদের এলাকায় দাফন করাতে দিবে না আওয়ামী লীগরা। কেন? উনি রাজাকার, রাজাকারকে দাফন করলে মাটি অপবিত্র হয়ে যাবে। স্যার তখন আপনাদের মায়া কান্না করছিল। আজকে যে ফেসবুক হারাই ফেলতেছেন, এদের সবগুলোকে আইনের আওতায় আনা উচিত, যেগুলো ফেসবুকে বেশি লাফালাফি করতেছেন। আরেকটা জিনিস খুব খেয়াল করতেছি আজকে ফেসবুকে, এক স্বৈরা শাসকের কাছ থেকে রক্তের, ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশটাকে স্বাধীন করলো, আরেক স্বৈরা শাসক হায়নার মতো হা করে তাকিয়ে আছে। কখন তারা ক্ষমতায় আসবে, কখন লুটে পুটে সিঁড়ি ফুটে খাবে। আরে ভাই, আপনাদের তো উচিত ছিল আপনাদের এই স্বৈরা শাসক থেকে এই ছাত্ররা যে জুলুম নির্যাতন মামলা হামলা গুম আইনাগর থেকে যে আপনাদেরকে রক্ষা করেছে, আপনারা যে বাহিরের দুনিয়াতে নিঃশ্বাস ফেলতে পারতেছেন, সেজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে তো দিনে 100 বার আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করা উচিত ছিল ছাত্রদের জন্য। আমরা তো অন্ততপক্ষে মুক্তি পেয়েছি, না হয় যদি এই ছাত্ররা আন্দোলন না করতো, আপনারা 2040 সালে শেখ হাসিনা মরার সময় যদি মৃত্যু হতো, জয় সাহেবকে ক্ষমতায় এনে বসাতো, বিএনপি অন্যান্য দল ক্ষমতায় আসতে পারতো। এরা ভুলে গেছে, এরা কমপ্লিটলি ভুলে গেছে, এরা বাঘ বাটোয়ারাই এত এত সহজে যদি ক্ষমতায় চলে আসেন, আবার আসবে হাসিনা, আবার সবগুলারে আবার এই আয়না ঘরে বন্দি করবে। তাদেরকে এই জিনিসটা শোনাই দিয়েন, ধৈর্য ধরতে হবে, তাহলে লাফালাফি করার কিছু নেই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। মোহাম্মদ মোহাম্মদ সালাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আমেরিকাতে বলতেছি। আসলে আমরা যে জয় সাবরি নিয়ে কথা বলতেছি, ও একটা মাতাল, ও একটা মানে বেয়াদব, যে সে টেক্সাসের মধ্যে সে অবৈধ জিনিস রাখার কারণে সে জেল কাটছে। আসলে ওরে নিয়ে কথা বলা আসলে মানে রুচিসম্মত বাদে না, এটা আসলে আমাদের বন্ধ করা প্রয়োজন। যে জয়, ও একটা মাতাল। আর দ্বিতীয়ত হচ্ছে এটা ধর্ম ব্যবসায়ী। দেখেন শেখ হাসিনা অনেক সময় সে মাথার মধ্যে পট্টি বাঁধে, আবার হিন্দুদের ধর্মতে গেলে সে মাথার মধ্যে ইয়ে দেয়, টিকা দেয়, তারপরে অনেক কিছু বলে যে ওইটাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। কারণ আমার ধর্ম আমি পালন করব, ওর ধর্ম ও পালন করবে। কিন্তু আমার ধর্ম আমি পালন করব, আবার হিন্দুদের ধর্ম গিয়ে হিন্দু ধর্ম পালন করব, ওরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আসলে ওই জিনিসগুলাই। আর যদি এই 32 নম্বর আরেকটা, যদি আমাদের যারা আসেন প্যানেলে, যদি দেশে থাকেন, যদি 32 নম্বর যে ধানমন্দির যে 32 নম্বর বাড়িটা, এই বাড়িটা যদি পাবলিক টয়লেট করতে পারেন, এর দায়ভার সম্পূর্ণ এই খরচটা আমি বহন করব। যদি কেউ করতে পারেন, এই 32 নম্বর বাড়িটা যদি পাবলিক টয়লেট করতে পারেন, আমি এর সম্পূর্ণ ব্যয়বহু বহন করব ইনশাআল্লাহ, যদি করতে পারেন, কেউ যদি আগ্রহী থাকেন আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সবাই বলতেছি আওয়ামী লীগের কথা।
না আপনি হ্যাঁ, এটা আমি কেন চাচ্ছেন যে 32 নম্বরের বাড়ি পাবলিক টয়লেট করতে হবে? এই 32 নম্বরের বাড়ি এটার মধ্যে বঙ্গবন্ধু এটা শেখ মুজিবুর রহমানের এই বাড়ি, ভিতরে, হ্যাঁ ঠিক ওই আছে, বাড়িটাকে পাবলিক টয়লেট করতে হবে, এটা আপনি কেন চাচ্ছেন? না এটা ওইটার ভিতরে মানে অনেক অনেক গন্ধ রয়ে গেছে, যে গন্ধগুলা মানে অনেক আর্তনাদ, অনেক গুম, অনেক মায়ের কোল খালি, অনেক বাচ্চা এতিম, ওই ঘর থেকেই সম্পূর্ণ ওই ডিসিশন গুলো আসছে। এজন্য ওইখানে ওই জায়গাটা আসলে এখানে রাখাটা ঠিক না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমরা সবাই বলতেছি আওয়ামী লীগের কথা, আসুন আমরা সবাই মিলিয়ে এই জাতীয় পার্টি যে সেটা বেইমান, জাতীয় বেইমান ওরা, কিন্তু ওরাই কিন্তু দেশকে এই পর্যায়ে নিয়ে গেছে। ওদেরকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে হয়ে, বাংলাদেশে যারা আছেন, আমরা হয়তো থাকতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব ওদেরকে ঐক্যবদ্ধভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হোক এই আমাদের বাংলাদেশটাকে। কারণ ওদের আস্কারা পেয়ে কিন্তু আওয়ামী লীগ এত দূর গেছে, না হলে আওয়ামী লীগ এত দূর যেতে পারে না। ওদেরকে আমরা সর্বপ্রথম অবাঞ্ছিত ঘোষণা করি, ওদেরকে যেখানে দেখবো ওইখানে ওদেরকে তাড়া করব।